আসসালামু আলাইকুম। ধানমন্ডি ৩২ হয়তোবা আওয়ামী লীগের জন্য একটি শক্তি সঞ্চারক জায়গা। যদি এমনটাই না হতো, তাহলে বর্তমান বাংলাদেশে এই ধানমন্ডি ৩২ এর বাসাটি ঘিরে কেন এত ভয়ভীতি কিংবা আতঙ্ক? ভয়ভীতি, আতঙ্ক এ কারণে বলছি, কারণ বর্তমানে কিন্তু যেকোনো দিবস আসলেই আমরা দেখছি যে ধানমন্ডি ৩২ নম্বর যে বাড়িটি রয়েছে, যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে বসবাস করতেন এবং ১৯৭৫ সালের ১৫ই আগস্ট সপরিবারে সেখানে নির্মমভাবে হত্যার শিকার হন। তার পরবর্তীতে যখন শেখ হাসিনার সরকার বা আওয়ামী লীগের সরকার গঠিত হয়, তখন থেকে কিন্তু এই বাড়িটিকে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর হিসাবে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত এই বাড়িটি কিন্তু স্মৃতি জাদুঘর হিসাবেই সকলের কাছে বর্তমানেও পরিচিত। কিন্তু এই বাড়িটি ঘিরে ৫ই আগস্টের পর থেকে যে ঘটনাগুলো ঘটছে, সেটি বাঙালি জাতির জন্য আসলে দুঃখজনক কিনা, অথবা অন্তর্বর্তীকালীন সরকার কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা ছাত্র জনতা রয়েছেন, তাদের জন্য কি আতঙ্কের, সেটা আদৌ বোঝা সম্ভব হচ্ছে না। এবং কোনো রাজনৈতিক বিশ্লেষক এই বিষয়ে কিন্তু বিশ্লেষণ করেও বের করতে পারবেন না যে এটার পেছনে আসলে কি পরিকল্পনা রয়েছে। তবে আমি যতটুকু মনে করি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির মুক্তির পেছনে বা বাঙালি জাতির স্বাধীনতার পেছনে যে অবদানটুকু রেখেছেন, তার এই অবদানের প্রেক্ষিতে কিন্তু আমরা বাংলাদেশে আজকে স্বাধীনভাবে স্বাধীনতার স্বাদ উপভোগ করতে পারছি। বিভিন্ন ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারছি। মোট কথায় স্বাধীন সার্বভৌম একটি বাংলাদেশে কিন্তু আমরা বসবাস করছি। এখন একটি জাতির স্বাধীনতার পেছনে যার যতটুকু অবদান রয়েছে, তাকে ততটুকু অবদান কিন্তু, বা সেই অবদান অনুযায়ী তার সম্মানটুকু কিন্তু তাকে দেয়া উচিত। কিন্তু বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে কি আদৌ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি রয়েছেন, তিনি কি সেই প্রাপ্য সম্মানটুকু পাচ্ছেন? দেখুন, কোনো একটি জাতীয় দিবসে সাধারণত মুক্তিযোদ্ধা যারা রয়েছেন, তারা এবং আওয়ামী লীগের রাজনীতির সাথে যারা জড়িত, তারা কিন্তু ধানমন্ডি ৩২ এই বাড়িটিতে বিভিন্ন কারণেই গিয়ে থাকেন। কেউ কেউ পর্যটক হিসাবেও গিয়ে থাকেন, কেউ শ্রদ্ধা জানাতে গিয়ে থাকেন, আবার কেউ কেউ বঙ্গবন্ধুকে স্মরণ করে সেই বাড়িটিতে ঘুরে আসেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, অন্তর্বর্তীকালীন সরকার বা ছাত্র জনতার অভ্যুত্থানের পরে যখন শেখ হাসিনা সরকারের পতন হয়, তারপর থেকে কিন্তু যে দিবসগুলো এসেছে, অর্থাৎ যেগুলো বাঙালি জাতি বা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ দিবস, সেই দিবসগুলোতে ধানমন্ডি ৩২-এর এই বাড়ি ঘিরে কিন্তু কঠোর নিরাপত্তা বলয় তৈরি হয়ে যায়। এটি কিন্তু তখন আর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর থাকে না। যদিও এই বাড়িটি এখন আর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর হিসাবে আগের মতো নেই, কারণ ৫ই আগস্টের পরে কিন্তু যে নির্মম অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে, সেই অগ্নিকাণ্ডে কিন্তু এই ধানমন্ডি ৩২ বাড়িটি পুড়ে অনেকটাই ছাই হয়ে গেছে। সেই সাথে সাথে কিন্তু আওয়ামী লীগের অনেক আবেগ, অনেক স্মৃতি বঙ্গবন্ধুকে ঘিরে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে যে একটি চেতনা বিরাজ করছিল, সেটিও কিন্তু পুরার সাথে সাথে অনেকটাই ছাই হয়ে গিয়েছে। এটি যে শুধু আওয়ামী লীগের মানুষের জন্য কষ্টদায়ক বা হৃদয় বিদারক তা কিন্তু নয়। মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে চেতনার বিশ্বাসী যে সকল মানুষজন রয়েছে, তাদের অন্তরেও কিন্তু বিভিন্নভাবে আঘাত করেছে। এ নিয়ে সামাজিকভাবে আমরা বিভিন্ন ধরনের মতামত এবং মতাদর্শ লক্ষ্য করেছি।
অনেকেই বলছেন যে ইতিহাস বিকৃত করা হয়েছিল তৎকালীন সময়ে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৯৭২ সাল থেকে ৭৫ সাল পর্যন্ত স্বৈরশাসক হিসাবেও চিহ্নিত করেছেন। তবে আমি যদি ১৯৭১ সাল এবং তার পূর্ববর্তী যে অবদানসমূহ রয়েছে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, সেই অবদান এবং ভূমিকা যদি আমি লক্ষ্য করি, তাহলে উনার যে প্রাপ্য সম্মানটুকু পাওয়ার কথা আমাদের জাতিসত্তা থেকে, সেগুলো কিন্তু উনি পাচ্ছেন না। তবে সেই সম্মান উনি পাচ্ছেন বা পাচ্ছেন না, সেটি আসলে এখানে মুখ্য নয়। মুখ্য হচ্ছে এই ধানমন্ডি ৩২ বাড়িতে আমরা দেখি যে প্রত্যেকটা জাতীয় দিবস আসার পরে সেখানে হয়তোবা কোনো রাজনৈতিক দল অথবা ছাত্র জনতার একটি জটলা পাকানো থাকে এবং আওয়ামী লীগপন্থী থেকে শুরু করে মুক্তিযোদ্ধাপন্থী মানুষ এবং যারা বঙ্গবন্ধুর কিছুটা হলেও অবদান স্বীকার করেন, তারা স্মৃতিবিজড়িত এই ঘরটি দেখতে যান বা এই বাড়ি ঘুরতে যান। কিন্তু তথাকথিত যারা সেখানে অবস্থান করে, তারা কিন্তু বিভিন্নভাবে তাদেরকে হেনস্থা করে। এখন আমার প্রশ্ন হচ্ছে, বা আমার মনে যে প্রশ্ন জাগে, সেটি হচ্ছে প্রকৃতপক্ষে সেখানে যারা অবস্থান করে এবং ওই বাড়িতে যাওয়ার জন্য বা যাওয়ার পথে যারা বিভিন্ন ধরনের বাধা বিপত্তি তৈরি করে, সৃষ্টি করে, তারা আসলে কিসের ভয় পায় বা কিসের আন্দাজ দিয়ে উপলব্ধি করে? এখানে কি এমন ধারণা পোষণ করা হয় যে এই বাড়িতে যদি কেউ যায়, অথবা আওয়ামী লীগের কোনো নেতাকর্মীও যদি এই বাড়িতে তাদের শ্রদ্ধাবোধ থেকে যায়, অথবা মুক্তিযুদ্ধ করা কোনো ব্যক্তি যদি এই বাড়িতে যায়, তাহলে কি সেখান থেকে সে এমন কোনো কিছু পেয়ে যাবে যার প্রেক্ষিতে সে আওয়ামী লীগ সরকারকে পুনরায় ক্ষমতায় বহাল করে দিতে পারবে? আদৌ এরকমটা কিন্তু সম্ভব নয়। কারণ ওই বাড়িতে না রয়েছে কোনো আলাদিনের দৈত্য, না রয়েছে কোনো আলিবাবার গুহার সেই অলৌকিক সম্পদ। এখানে যা রয়েছে সেটি হচ্ছে কিছুমাত্র আবেগ, অনেকখানি স্মৃতি এবং কিছু ইতিহাসের পটভূমি। সুতরাং বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বলেন আর ঐতিহাসিক প্রেক্ষাপট বলেন, এই বাড়িটি ঘিরে মানুষ যারা আবেগ প্রকাশ করতে যায়, সম্মান প্রকাশ করতে যায়, তাদেরকে আসলে তাদের মতো উন্মুক্ত অবস্থায় ছেড়ে দেয়া এবং তাদের সাথে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটানো, যেমন আমাদের রাজনৈতিকভাবে নিরাপত্তা পাওয়ার অধিকার, তেমনি আমাদের বর্তমানে যারা সরকার পরিচালনা করছেন বা রাষ্ট্র পরিচালনা করছেন, তাদেরও কিন্তু এটি একটি গুরুত্বপূর্ণ দেখার বিষয়। কারণ এর মধ্যে নাগরিকদের রাজনৈতিক অধিকার নিহিত থাকে, সামাজিক অধিকার নিহিত থাকে। এমনকি আমরা যে গণতন্ত্রে বিশ্বাস করি, সেই গণতন্ত্রের অনেক কিছুই কিন্তু এই বাড়িতে যাওয়ার সময় যে হস্তক্ষেপ করা হয়, তার মাধ্যমে বিঘ্নিত হয়। সুতরাং এই ধানমন্ডি ৩২ বাড়ি ঘিরে বিভিন্ন দিবসে যে সকল অলৌকিক কর্মকাণ্ড বাংলাদেশে ঘটছে, ঘটে আসছে এবং অদূর ভবিষ্যতে আমি যতটুকু ধারণা রাখি আরো ঘটবে, এগুলা যেন না ঘটে এবং যার যার মতাদর্শের ভিত্তিতে তাদের যে শ্রদ্ধা জানানোর বিষয়টি, সেটি যেন তারা জানাতে পারে। সেই বিষয়টি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের ভাবা উচিত এবং এই স্থানটিকে কোনো অলৌকিক শক্তির স্থান না ভেবে আমার মনে হয় জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়াটাই সুন্দর এবং সাবলীল একটি বিষয় হবে। এতে করে যেমন রাজনৈতিক যে মতাদর্শ রয়েছে আমাদের বাংলাদেশের ইতিহাসে এবং গণতান্ত্রিক যে বিষয়গুলো রয়েছে, সেগুলো যেমন মুক্তি পাবে এবং তথাকথিত প্রতিহিংসাজনিত যে ভাবধারার উদ্ভব হয় আমাদের রাজনৈতিক পটভূমির পরিবর্তন হলে, সেই ভাবধারারও কিন্তু পরিবর্তন শুরু হয়ে যাবে।